নমস্কার, গুড ইভিনিং। আজ তাক বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইন্দ্রজিৎ। আরেকবার আমরা চলে এসেছি সরাসরি আজ তাক বাংলার ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে লাইভ। আপনারা জানেন প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় আমরা কিন্তু চলে আসি দিনের সবচেয়ে বড় খবরগুলো নিয়ে, এবং যেই খবরে বিগত এক সপ্তাহ ধরে আমাদের নজর আছে অবশ্যই ইউক্রেনের পরিস্থিতি, সেটা নিয়ে আমরা টানা আপডেট, টানা বিবরণ আপনাদেরকে দিচ্ছি। কারণ ভারতীয় অনেক ছাত্রছাত্রী এখনো কিন্তু ওখানে আটকে রয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই বিদেশ মন্ত্রকের একটা প্রেস বিবৃতি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেখানে গিয়ে এই মুহূর্তের কি লেটেস্ট সিচুয়েশন সেটা জানতে পারবো। যুদ্ধের এক সপ্তাহ হয়ে গেল, ইউক্রেনের পরিস্থিতি কিন্তু ভয়াবহ হয়ে রয়েছে এই মুহূর্তে, এবং ভারত সরকার এবং তার সাথে সাথে বাকি দেশগুলির সরকারেরও কিন্তু নজর এই মুহূর্তে ইউক্রেনের পরিস্থিতির ওপর রয়েছে। কি পরিস্থিতি এই মুহূর্তে ইউক্রেনে, এবং যেই সব ভারতীয় স্টুডেন্ট যারা এই মুহূর্তে ভারতবর্ষে ফিরে এসেছেন কোন রকম ভাবে, তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছেন, কিভাবে তারা এই সময়টা কাটিয়েছেন, কিভাবে তারা বর্ডার পর্যন্ত পৌঁছেছেন, বা এই যে অপারেশন গঙ্গা যেটা বিগত কয়েকদিন ধরে চলছে তার ফলে কি রেস্কিউ মিশন, এবং তারা কিভাবে ভারতবর্ষে ফিরে আসলেন, সেই সব আপনাদেরকে দেখাবো। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা খবর সেটা হলো যে চারদিক থেকে কিন্তু রাশিয়ান সেনা ইউক্রেনের রাজধানী কিভকে ঘিরে ফেলেছে, এবং যেটাকে বলা হয় একটা ফাইনাল অ্যাসল্ট, সেই দিকে কিন্তু যাওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। এবং বিভিন্ন দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু খুব ক্লোজলি মনিটর করছে ইউক্রেনের পরিস্থিতির দিকে। আমরা জানি গতকালকে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে একটি রেজলিউশন পাস করা হয়েছে, যদিও বারবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি কিন্তু বলছেন সাহায্য দরকার, সেই সাহায্য কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। কূটনৈতিক প্রচেষ্টা চলছে, একটা ডায়ালগের প্রসেস, সেটাও কিন্তু অনেকেই চেষ্টা করছেন, কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার। কিন্তু নেটো এবং অন্য যে দেশগুলি রয়েছেন তারা সরাসরি ইউক্রেনের হয়ে এই যুদ্ধে নামতে চান না, কারণ তারা জানেন এই মুহূর্তে তারা যদি সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেন তাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অবকাশ থেকেই যাচ্ছে। খুবই সেন্সিটিভ একটি পরিস্থিতি হয়েছে। আমার সাথে এই মুহূর্তে নিউজ রুম থেকে রেশমি রয়েছে। রেশমি, বিগত কয়েকদিন ধরে আমরা বুলেটিনে কিন্তু ইউক্রেনের আপডেট দিচ্ছি, পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হচ্ছে। একেবারেই তাই, এবং যত দিন যাচ্ছে আরো বেশি ভয়াবহ হতে যাচ্ছে। এটা কিন্তু সমস্ত রাজনৈতিক সম্পর্কের বিশেষজ্ঞরা তারাও কিন্তু একই কথা বলছে, যে আমরা কিন্তু এটা মনে করিনি ইন্দ্র, যে যখন এই যুদ্ধ শুরু হয়েছিল মনে করা হচ্ছিল যে বেশি দিন চলবে না। প্রথমে মনে করা হয়েছিল ইউক্রেন এতদিন অব্দি এই যুদ্ধ চালিয়েই যেতে পারবে না, তারা কিন্তু নাস্তানাবুদ হয়ে হয়তো আত্মসমর্পণ করবে। আমরা দেখলাম যে ডায়ালগেরও তো চেষ্টা হলো, এই নিয়ে কিন্তু পরপর দুটো এরকম প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে, কিন্তু বোঝাই যাচ্ছে যে সেখান থেকে তেমন কোনো ফলপ্রসূ বিষয় আসেনি। নাহলে তো আমরা এটা বুঝতেই পারতাম যে হয়তো বা এই গোটা বিষয়টা এমন একটা দিকে যেত যে আমরা বলতে পারতাম যে এই সমস্যার সমাধানের দিকে যেতে পারছি আমরা, কিন্তু সেটা হচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে পরের পর যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, মিগ আকাশে উঠছে, এবং সব থেকে বড় কথা যে খুব স্বাভাবিকভাবে যখন এরকম একটা হামলা হয় তখন কিন্তু আমরা তো জানি না যে যেখানে হামলা হচ্ছে সেখানটা কি হাসপাতাল, স্কুল, বাচ্চাদের স্কুল, বাচ্চারা আটকে আছে, বাচ্চাদেরকে সরানো যাচ্ছে না একটা জায়গা থেকে অন্য জায়গা। তো ফাইনালি যেটা সব থেকে সমস্যা সেটা কিন্তু সাধারণ মানুষ, সেটা ইউক্রেনের সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। এই জন্যই আরো বেশি করে আমরা এটা কেন বুঝতে পারছি ইন্দ্র, তার কারণ আমাদের ছেলে মেয়েরা ভারতীয়রা তারাও যে আটকে গেছে, এবং শুধুমাত্র ভারতীয় অভারতীয় বোধ হয় বিষয়টা নয়, এটা একজন ভারতীয় প্রাণহানিও হয়েছে একদম। এবং যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ও গতকালও যে প্রসঙ্গের উত্থাপন করেছেন, আজও কিন্তু বেনারসে গিয়ে তিনি এই প্রসঙ্গের উত্থাপন করেছেন। তিনি একটা কথা বলছেন যে ছেলেটির এই ঘটনা ঘটলো, যে প্রাণ হারালো, সে কি করেছিল, সে বেরিয়েছিল। এবং আমরা অনেক যে প্রতিক্রিয়া পাচ্ছি সেখান থেকে দেখতে পাচ্ছি যে তারা হয়তো একটা বাংকারে রয়েছে, তারা হয়তো একটা মাটির তলার কোনো একটা জায়গায় তাদেরকে আপাতত রাখা হয়েছে, কিন্তু তারা খাবে কি, পানীয় জলটুকু কোথায়? তারা বেরিয়েছিলেন, এই ছাত্রটারও কিন্তু তাই হয়েছিল, সে বেরিয়েছিল, শেলিং হয়েছে, তার মৃত্যু হয়েছে। তাহলে যখন আমরা দেখলাম যে কালকে আমাদের প্রতিনিধি সূর্যানিও আমাদের সঙ্গে রয়েছে, আমরা সূর্যানির সঙ্গেও কথা বলবো এটা বিষয় নিয়ে। সূর্যানি, যেরকম আমাদের মনে আছে যে কালকে যখন তোমার সাথে কথা হচ্ছিল যে টুইটটা তুমি আমাদের সামনে তুলে ধরেছিলে, মারাত্মক একটা টুইট, যেখানে বলা হচ্ছে খার্কিভে যে ভয়ানক ভাবে সেখানে শেলিং হবে খুব দ্রুত,
তোমরা বর্ডারে পৌঁছে যাও, হতে পারে সেই বর্ডারের দূরত্ব সূচকে আমরা এই নিয়ে কথা বলছিলাম যে কি করে একজন ভারতীয় অভারতীয় যেই হন না কেন তিনি কিভাবে সেখান থেকে পৌঁছে গিয়ে নিজের প্রাণ বাঁচাবেন, হাউ ইজ ইট পসিবল। এবং যে কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সূর্যাদির কাছে আসার আগে ইনফ্যাক্ট আমি একটু চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও যে কথা বলেছেন যে সরকার যদি জানতো তাহলে আরো আগে থেকে ইভ্যাকুয়েশন কেন শুরু করেননি, এই প্রশ্ন কিন্তু তিনি তুলছেন। আমরা শুনেনি কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। यूक्रेन में युद्ध चल रहा है और मोदी जी इधर में मीटिंग कर रहा है। क्या इंपॉर्टेंट है? इंपॉर्टेंट क्या है? हमारा देश को स्टूडेंट को वापस ले आना है कि नहीं है? अगर आपका साथ पुतिन जी का इतना अच्छा रिलेशन है तो आपको तो पता था 3 महीने का पहले कि युद्ध होने वाला है, तो आप इंडियन को क्यों वापस नहीं ले आया? और आज कहते हो कि आप अपना अपना आ जाओ। कोई बंकर में सोया है, किसी को पानी नहीं मिल रहा है, किसी को खाना नहीं मिल रहा है, और मोदी जी आपका गवर्नमेंट इंस्ट्रक्शन देके कहते हैं आप अपना अपना चलाओ। ये कभी नहीं हो सकता है। পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে ঠিক কি বলা হচ্ছে? Today is about 18,000. We will have questions. Just the pace of Operation Ganga continues to accelerate. During the last 24 hours, 15 flights landed in India. As you see, I think it was 3, 6, and then 9. So 15 flights in one day, bringing back more than 3,000 Indians. So with this, it takes the total number of flights under Operation Ganga to 30, if I remember correctly. And I think that brings, so we have brought back around 6,400 Indian citizens. During the next 24 hours, which is the time frame usually projecting, 18 flights have been scheduled. So 15 flights. May I request my cell phone, please? During the last 24 hours, we had 15 flights, and the next 24 hours, we are expecting 18 flights. Of these, 3 would be Indian Air Force C-17 flights, and the other flights are commercial. Just wanted to list, we have almost the airlines there: Air India, Indigo, SpiceJet, and Go First or Go Air. In terms of the departure points from Europe, there will be 7. আপনারা শুনছিলেন অরিন্দম বাগচি, তিনি কিন্তু বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানাচ্ছেন যে অপারেশন গঙ্গায় এখনো পর্যন্ত কতজনকে উদ্ধার করা গেছে এবং কতগুলো এয়ারক্রাফট কাজ করছে। From where 2 flights will be operated during the next 24 hours. I think Suchiava flights will obviate the need for students to go all the way to Bucharest, which they are doing currently, which is a long drive from the border. So once they cross into Romania, this will be an easier option. Let's see how it works out. This increased number of flights that I'm talking about every day, I think reflects the large number of Indians who have actually crossed over from Ukraine and are now in the neighboring countries, Ukraine's neighboring countries. We will further step up efforts to bring all these Indians who are now in safety back to India at the earliest. We are scheduling more flights. In fact, we have planned more, and I'll continue to update you on which ones. We hope that over the next 2-3 days, a large number of these people will be back home. In the interim, till they are brought back to India after having crossed the Ukrainian border, our embassies, in cooperation with the host governments and local partners, are providing food and accommodation to them.
So I would like to take this opportunity to appreciate the Ukrainian government for facilitating the evacuation of our nationals despite their own challenges. I would also like to thank Ukraine's neighbors for taking the extra effort and hosting our people and all the support in evacuating them to their countries. Returning back to the developments on the ground in Ukraine, we are closely following developments in Kharkiv, Sumy, and other cities in eastern Ukraine. As you know, yesterday in Kharkiv, we issued an advisory for all Indians to leave the city by 6 p.m. local time. Pursuant to this, a large number of students left and are currently in the nearby city of Pisochin. We estimate this number to be around 1,000 people there. We are currently looking at transportation options to move them from there to Western Ukraine or Southern Ukraine, depending on what transportation options works out. Separately, some others from the city of Kharkiv were able to leave on trains yesterday during the night earlier. So that has also helped in reducing the number of people in Kharkiv. Unfortunately, of course, there has been a fresh outbreak of violence today in Kharkiv, so which always makes our job much more difficult. But this is something that's happening up and down, so it's a dynamic situation. I wanted to emphasize that we are in touch with Ukrainian and Russian authorities to look at or examine the modalities of seeing how we can evacuate from both Kharkiv and Sumy and other cities that may be required. So that's one of the priority areas, of course, as I think Foreign Secretary also mentioned the other day. Just a word on our diplomatic engagement. Prime Minister spoke to President Putin yesterday, discussed the safe evacuation of Indian nationals from conflict areas in UK. External Affairs Minister held telephonic conversations with the EU High Representative for Foreign Affairs and Security Policy, Joseph Borrell, with the French Foreign Minister, Jean-Yves Le Drian, and the Foreign Minister of Estonia, Eva-Maria Limetz. Separately, of course, the Foreign Secretary also spoke to the Deputy Foreign Minister of Ukraine, again on the modalities of getting our students out, particularly from near Kharkiv, from Pisochin. It's the 24 hours usually. If I've missed out something just above the 24-hour mark, please do let me know. But the crowd on the western borders, that is the overall crowd, I don't mean only Indians, continues to fluctuate. We discussed the border with Poland yesterday. Movement was very smooth, but over the night and the early morning, it was clogged. So some students took more time. As I just came in, I was given a report that the situation has improved there. So it's very difficult to see a lot of videos and stories. It goes up and down. A movement has been steady and progressing well across the Hungarian, Slovak, and the Romanian borders. Of course, thankfully, the overall number of Indians on the western borders waiting to cross has actually reduced sharply, as the numbers indicate. We have only a movement from about 17 to 18,000. So there aren't that many now ready on the western borders waiting to cross. Our embassy team, which is now the part of the team which is operating from Lviv, is providing assistance at the railway station as well as at other places. They are also coordinating. I wanted to take a minute here to emphasize that, look, while the embassy team, of course, is small and trying to be on the ground, we also are in touch with other partners as well as student coordinators who are trying to assist students. While we may not be able to reach everyone physically or be there, we're trying to see the best options. When somebody calls us or indicates where they are, this is the process that's going on. As I have mentioned repeatedly, our embassies, our strength, teams have been increased, augmented, and I'm happy to see that this large number of people have been able to cross over. Just a word on the humanitarian assistance that we have been providing or have promised, announced. I think the first tranche, of course, went yesterday morning, and then subsequently, I understand
Those three tranches went to Poland, so first tranche, and then two more. One was a C-17. The fourth one has reached Romania. This humanitarian aid consists of medicines, medical equipment, other relief materials, tents, etc. This is broadly where I wanted to share with you what we have in terms of updates. If there's something that I've missed, happy to answer in the questions. Okay, let me open the floor. Let's start this side today. Let me start with you, ma'am. Please introduce yourself for the record. सर विजय लक्ष्मी हूँ इंडिया टीवी से। कल जिस तरह से खबरें आई पहले रशिया के प्रेसिडेंट के हवाले से जो प्रेस रिलीज आई फिर उनके डिफेंस मिनिस्टर के हवाले से कि कैसे भारतीय छात्रों को ह्यूमन शील्ड बना करके वहाँ पर रोकने का प्रयास या यूक्रेन की तरफ से किया जा रहा है, फिर यूक्रेन की तरफ से काउंटर क्लेम्स किए गए। हमारे एमईए का भी एक वक्तव्य सुबह आया। क्या हमने इंश्योर किया है कि ऐसा नहीं है, और अगर ऐसा नहीं था तो रशिया ने इस तरह का क्लेम क्यों किया? हमने क्या डिप्लोमेटिकली कुछ उनसे बात की? Just 1 second. So what For the record. Sir, how many continue to be in the conflict zone? And what's the way out? And what happens to দেশ মন্ত্রকের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিগত কয়েকদিন ধরে তারা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন কিভাবে ভারতীয় যেসব ছাত্রছাত্রী রয়েছেন যারা আটকে পড়েছেন তাদেরকে কি ব্যবস্থা করা হচ্ছে। আমরা জানি বিশেষ বিমান এসে পৌঁছেছে, তাতে অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা ওখানে আটকের কাছে। সরাসরি আমরা চলে যাওয়ার চেষ্টা করব। ব্রিগেডিয়ার সান্যাল, যে প্রশ্নটা আপনার কাছে রাখার চেষ্টা করছি এই মুহূর্তে, বিগত কয়েকদিন ধরে আমরা বোঝার চেষ্টা করছি যে যেই সব ভারতীয় ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন বর্ডারে রয়েছেন এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে বারবার করে বলা হয়েছে কিয়েভ খালি করে দিতে, খার্কিভে আমরা দেখলাম একজন ভারতীয় ছাত্র তার মৃত্যু পর্যন্ত হলো, তাদেরকে বলা হচ্ছে অন অ্যান এমার্জেন্সি বেসিস তারা যেভাবে হোক ওয়েস্টার্ন বর্ডার বা ইস্টার্ন বর্ডারে চলে আসুক। এবং আমরা এটাও জানি যে ভারত সরকারের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলা হয়েছে যাতে রাশিয়ার তরফ থেকে রাশিয়ার দিক থেকে ইভ্যাকুয়েট করার প্রসেসটা চালু করা হয়। এই মুহূর্তে যুদ্ধের যে পরিস্থিতি, সেখানে ভারতীয়দেরকে যদি অ্যাডভাইজারি দেওয়া হয় যে তারা যেভাবে হোক নিজের মতো করে বর্ডারে চলে আসুক, সেটা কতটা ফিজিবল বলে আপনার মনে হয়? ব্রিগেডিয়ার, আপনি কি শুনতে পাচ্ছেন? ব্রিগেডিয়ার সান্যাল, শোনা যাচ্ছে কি না? আমরা ব্রিগেডিয়ার সান্যালের সাথে নিশ্চয়ই কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি হচ্ছে, আমরা আরেকবার তার কাছে ফিরে আসার চেষ্টা করবো। মিনওয়াইল রেশমি, যে প্রশ্নটা আমরা এই কদিন ধরে বারবার যতজন বিশেষজ্ঞ আমাদের সাথে এসেছেন আমরা কিন্তু একই প্রশ্ন তুলেছি যে এই মুহূর্তে এমার্জেন্সি বেসিসে বলা হচ্ছে যে কিয়েভ হোক বা খার্কিভ হোক, সেখানে যারা রয়েছেন ভারতীয় ছাত্রছাত্রীরা তারা যেভাবে হোক সেখান থেকে সরে আসুক এবং তারা দুটি বর্ডার রয়েছে, একটি ইস্টার্ন বর্ডার একটা ওয়েস্টার্ন বর্ডার, তারা সেখানে চলে আসুক। সেখানে ভারতীয় এমবাসি লোকেরা রয়েছেন, তারা তাদেরকে ইভ্যাকুয়েট করে আশেপাশে যেসব দেশগুলি রয়েছে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, সেখান থেকে ইভ্যাকুয়েট করে নিয়ে আসবে। প্রশ্ন যেটা যে এই মুহূর্তে একটা যুদ্ধক্ষেত্র, সেখান থেকে ভারতীয় ছাত্রছাত্রীরা তারা কিভাবে সেই বর্ডার এরিয়াতে যাবেন? ইনফ্যাক্ট একজন ছাত্রী, আমাদেরই পশ্চিমবঙ্গের একজন ছাত্রী দার্জিলিং জেলার, সে কিন্তু সবে ফিরে এসেছে, দেশে ফিরে এসেছে এবং সে ফিরে আসার পর কি বললো আমাদেরকে সেটা একবার আমরা শোনার চেষ্টা করবো। আমি আমার প্রডিউসারকে বলবো তার বক্তব্যটা শোনা। स्टार्टिंग से लेकर पोलैंड के बॉर्डर पहुंचने तक इट वाज वेरी डिफ़िकल्ट फॉर अस एकदम, क्योंकि कम्युनिकेशन नहीं था। लेकिन जैसे पोलैंड बॉर्डर क्रॉस किया, फिर इंडियन एम्बेसी से मिले, फिर उसके बाद पोलैंड बॉर्डर क्रॉस करने के बाद इंडियन एम्बेसी की वजह से एवरीथिंग वाज स्विफ्टली डन और इधर तक हम आ पहुँचे, एंड थैंक्स टू इंडियन एम्बेसी फॉर दैट। बट बिफोर दैट बहुत ज़्यादा हार्डशिप्स फेस करना पड़ा। 40 to 45 किलोमीटर्स लगेज लेकर चलना पड़ा हमको बॉर्डर तक,
और कोई किसी ने कुछ भी नहीं बोला था। एंड -5 डिग्री में हम बाहर सोए जंगल के बीच में बॉर्डर्स में, तो इट वाज वेरी डिफिकल्ट। आफ्टर 1 वीक हम अभी घर पहुँचे, तो दैट्स ऑल आई वुड से। इससे कौन सी यूनिवर्सिटी से आपने पढ़ाई वहाँ पे? लवीव नेशनल मेडिकल यूनिवर्सिटी, लवीव में ही है ये। लवीव में थे उस वक्त जब एक भारतीय की मौत हुई? जी, जब हम पोलैंड बॉर्डर क्रॉस कर रहे थे तब हमको पता चला कि किसी की डेथ हुई है। तो उस टाइम हम खुद इतना टेंस और कन्फ्यूजन थे। ऑब्वियसली हमको बहुत दुख हुआ उनका न्यूज़ सुनकर, लेकिन इधर हमारे फ्रेंड्स बॉर्डर पे मिसिंग भी थे बहुत ज़्यादा, तो हम उनको भी ढूंढ रहे थे, तो बहुत ज़्यादा दिमाग में टेंशन था उस टाइम। आपका कोई फ्रेंड मिसिंग है या कुछ? नहीं, अभी सब लोग, हमारे ग्रुप के सब लोग मिल चुके हैं और वो लोग पोलैंड से फ्लाइट से आ रहे हैं अभी। इंडियन गवर्नमेंट को क्या कहेंगे? इंडियन गवर्नमेंट फर्स्ट ऑफ ऑल, जब स्टार्टिंग में हमने स्टार्ट किया था, देयर वाज अ लॉट ऑफ कम्युनिकेशन गैप, लेकिन हम फर्स्ट बैच थे जो पोलैंड पहुंचे थे। फिर उसके बाद हमने बोला कि बॉर्डर में बहुत ज़्यादा दिक्कत हो रही है रहने का, देयर वाज नो शेल्टर, नथिंग। सो आफ्टर दैट स्लोली द गैप एंड द ब्रिज वाज बिल्ट। उसके बाद बॉर्डर्स पे फिर एम्बेसी ने बस भेजना शुरू कर दिया, फिर एवरीथिंग वाज सॉर्टेड। सो आई वुड लाइक टू थैंक इंडियन एम्बेसी फॉर डूइंग दैट। नाम बता दीजिए। ख्याल संज्ञात सबूतिया। कौन सी ईयर में आप? सेकेंड ईयर। আমরা শুনতে পেলাম যে ছাত্রছাত্রীরা ওখান থেকে দেশে ফিরেছেন, তারা কিরকম পরিস্থিতির মধ্যে, অত ঠান্ডার মধ্যে, অত দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা শেষ পর্যন্ত নিজেদের ঘরে ফিরতে পেরেছে। সত্যি এটাই অত্যন্ত বড় ব্যাপার। একটু আগে বিদেশ মন্ত্রকের যে সাংবাদিক সম্মেলন ছিল সেখানেও কিন্তু যেটা বলা হলো যে 18,000 ভারতীয়রা এখন ইউক্রেন থেকে বেরিয়েছেন, তার মধ্যে থেকে 6,400 জনকে 30টি বিমানে করে ভারতবর্ষে ফিরিয়ে আনা গেছে। অর্থাৎ যে প্রতিবেশী যে দেশগুলো সেখানে কিন্তু এরই মধ্যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত রয়েছেন। ভিকে সিং তিনি C-17 এই বিশাল বিমানে করে যখন ভারতীয়দের নিয়ে আসছেন সেই ফুটেজ, সেই ছবি আমাদের সামনে রয়েছে। নিঃসন্দেহে আনন্দে যে তারা নিজেদের দেশে ফিরে এসেছেন, কিন্তু তার সঙ্গে দুশ্চিন্তারও বটে আরো অনেকে আটকে রয়েছে। সেই ছবি একবার দেখে নিয়ে আসুন। আমরা দেখছিলাম যে ছবি, অবশ্যই সেই বিমানের ছবি, এবং যখন বিমানে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পেলেন প্রত্যেকেই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। এবং সেখান থেকে এখনো পর্যন্ত যারা প্রতিবেশী রাষ্ট্রে রয়েছে তাদেরকেও কিন্তু ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, এবং তেমনটাই কিন্তু বিদেশ মন্ত্রকের পক্ষ থেকেও জানানো হচ্ছে। এবারে এই গোটা বিষয়টার মধ্যে কিন্তু একদিকে যেরকম দুশ্চিন্তার কালো মেঘ রয়েছে, তার পাশাপাশি যেটা রয়েছে যে এই যুদ্ধ আরো কত প্রলম্ব হবে। 8ম দিনে তো পড়লো যুদ্ধ, কেন এখনো এই যুদ্ধ থামছে না? একদিকে স্বাভাবিকভাবে শক্তিধর রাশিয়া তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং আমরা আরো বেশ কিছু টুইট, গতকাল একটা টুইটকে ঘিরেও কিন্তু দেখা গিয়েছিল, যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছিল। আমরা দেখে নেব যে আমাদের প্রতিনিধিরা যারা রয়েছে ইউক্রেনে কি জানাচ্ছেন সেখান থেকে সরাসরি এক্সক্লুসিভ রিপোর্ট আপনাদের জন্য। ऑपरेशन गंगा के तहत भारतीय वायुसेना के C-17 ट्रांसपोर्ट एयरक्राफ्ट की मदद से यूक्रेन के अलग अलग सरहद पर फंसे छात्रों को निकालने का काम चल रहा है। 4 C-17 ट्रांसपोर्ट एयरक्राफ्ट की मदद से लाया गया है पोलैंड और इस वक्त 20 घंटे के ऑपरेशन में 4 C-17 की मदद से 780 से ज्यादा छात्र छात्राओं को भारत लाया गया है। इस वक्त हिंडन एयरबेस पर देखिए बड़ी संख्या में छात्र कर रहे हैं। कहाँ से आए? कितने दिन से फंसे हुए थे? 26 तारीख से। कैसे कॉन्टेक्ट हुआ यहाँ? अच्छा, आपका क्या नाम है? कहाँ थे आप फंसे? अच्छा, कैसे पहुँचे थे? अच्छा, आप बताइए। एक्चुअली यूक्रेन में फंस गए थे हम। अच्छा, लेकिन बॉर्डर के पास थोड़ा मुश्किल आया था, उसके बाद ही सब सही था। अब सब ठीक है? घर वालों से बात हो गई? तो देखिए, ये छात्र हैं जो अलग अलग इलाकों में थे यूक्रेन संकट के बाद, और अब ये राहत की सांस ले रहे हैं क्योंकि वापस अपनी धरती पर पहुंचे हैं। कैमरामैन सचिन चंडोक के साथ मजीद ही हिंडन आज तक।
জায়গা থেকে আমাদের প্রতিনিধি সেই ছবি আমাদের সামনে তুলে ধরলেন গাজিয়াবাদের। এবং সত্যি তাই এখন যদি আমরা একটা তুল্যমূল্য বিচার করি যে পরিস্থিতি গোটা বিশ্বের দাঁড়িয়েছে, এক তো অবশ্যই একটা বিভিন্ন শক্তিধর দেশ যেহেতু আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছে এবং ভারতবর্ষ যে ভূমিকা, ভারত কি বলছে, তাদের সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক ভারতের সাথে এবং তার পাশাপাশি ইউক্রেনের সঙ্গে সম্পর্কে নানান কথা, নানান বিষয় কিন্তু সামনে আসছে। এমনও কথা কিন্তু শোনা গিয়েছে যে ইউক্রেনীয় সেনা তারা কিন্তু ভারতীয় ছাত্রছাত্রীদের প্রতি মোটেও তারা সহজ নয়, বরং বেশ কিছু ডিফিকাল্টি ফেস করতে হচ্ছে ইউক্রেনীয় সেনার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের। এমন একটা পরিস্থিতি আসলে একবার একটু নজর রাখি যে ইউক্রেনকে কিছুদিন আগে অর্থাৎ 8 দিন আগেও দেখা গিয়েছিল আর আজকের ইউক্রেনের ছবি পাশাপাশি টু উইন্ডো করে আপনাদেরকে দেখাই যে একদিকে যুদ্ধ বিধ্বস্ত একেবারে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেন আর অন্যদিকে সেই ইউক্রেন শহর যা সত্যি খুব সুন্দর ছিল। আমরা জানি যে ইউক্রেনের সঙ্গে এই যে গোটা জটিলতার যে সৃষ্টি হলো সেই তার একটা রূপরেখা যদি আমরা দেখাই আপনাদেরকে, তাতেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই শহরের যে সংস্কৃতি সভ্যতা যা কিন্তু নিঃসন্দেহে গোটা বিশ্বের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ছিল, কিন্তু আমরা দেখলাম যে ক্রমাগত যেহেতু ইউক্রেনের একটি দিক আপনারা জানেন যেখানে কিন্তু রুশ আধিপত্য যথেষ্টই বেশি ছিল, সেইখান থেকে কিন্তু ধীরে ধীরে সমস্যার সৃষ্টি হলো এবং তারপর হতে হতে এখন এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যে এখনো পর্যন্ত কোনো কথাবার্তার জায়গাও কিন্তু আর খুব একটা দানা বাঁধছে না। আপনারা পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে সেই ইউক্রেন যে ইউক্রেন 8 দিন আগেও ছিল এবং এখনকার ইউক্রেন খার্কিভ হোক বা অন্যান্য বিভিন্ন শহর যা কিন্তু নাস্তানাবুদ হয়ে রয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেনা হেডকোয়ার্টার হোক অথবা হোক কোন রকম স্কুল হাসপাতাল সব জায়গাতেই যে বোমা ফেলা হচ্ছে, মিগ সুখোই সমস্ত বিমান আকাশে উঠছে, কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। কেন হচ্ছে, কবে এই সমস্ত বিষয় থেকে মুক্তি পাবে গোটা পৃথিবী তা নিয়ে কিন্তু এখন একটা অত্যন্ত বড় প্রশ্ন সকলের মনে দানা বাঁধছে। এবং একটু আগে আপনাদের যে কথা বলছিলাম যে বেশ কিছু বিষয় কিন্তু পরের পর আমাদের সামনে আসছে। এক যেরকম আপনাদেরকে বলছিলাম যে ইউক্রেনীয় সেনারা তারা কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার মোটেও করছে না ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে। ইনফ্যাক্ট কোনো জায়গা থেকে অভিযোগ ছাত্রছাত্রীরাই কিন্তু তুলছেন যে তাদের সঙ্গে যথেষ্ট বাজে ব্যবহার করা হচ্ছে, এমনকি তাদেরকে মারা পর্যন্ত হয়েছে। তার পাশাপাশি আরো দুটো টুইট ঘিরে কিন্তু সাংঘাতিক বিতর্ক সৃষ্টি হয়েছিল, যেখানে শোনা যাচ্ছিল যে পণবন্দি করার মতো একটি বিষয়, এবং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সূর্যাগ্নি আমাদের সঙ্গে রয়েছে। সূর্যাগ্নি, খুব স্বাভাবিকভাবে এখন একটা সাংঘাতিক উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যে আমরা সবাই রয়েছি, তার মধ্যে যদি এই ধরনের কিছু টুইট সামনে আসে যেখানে আমরা শুনতে পাচ্ছি ভারতীয় ছাত্রছাত্রীদের পড়ুয়াদের তাদের নাকি পণবন্দি করা হচ্ছে। দেখো, এক তো এই ইভ্যাকুয়েশন ক্রাইসিস, এবার ইভ্যাকুয়েশন ক্রাইসিস যদি একটা হস্টেজ ক্রাইসিস কনভার্ট করে যায় তাহলে যেটা কত ডেঞ্জারাস বা ডিফিকাল্ট হয়ে যেতে পারে সিচুয়েশনটা, তাহলে এটা কিন্তু কেউই আমরা বর্ণনা দিতে পারবো না। কালকে দুটো স্টেটমেন্ট বের হয়। প্রথমে রাশিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভ্লাদিমির পুতিনের কথা হয়, সেখান থেকে জানা যায় যে নাকি একটা স্টেটমেন্ট বেরিয়েছে অফিসিয়াল রাশিয়ান করিডোর থেকে যে রাশিয়া চাইছে ভারতীয় স্টুডেন্টদেরকে ওখান থেকে বের করা, কিন্তু ইউক্রেনিয়ান মিলিটারি তাদেরকে কিন্তু আটকে রেখেছে। এটা রাশিয়া স্টেটমেন্ট। কিছুক্ষণ পরে ইউক্রেন একটা কাউন্টার স্টেটমেন্ট দেয় যেখানে বলেন যে ওনারা কিন্তু স্টুডেন্টদেরকে বের করে আসতে চাইছে, ভারতীয় নাগরিকদেরকে বের করে দিতে চাইছে, কিন্তু রাশিয়ান ফোর্সেসরা আটকাচ্ছে। এই দুটোর মধ্যে যদি একটাও তথ্য সত্যি হতো তাহলে কিন্তু সমস্যা হয়ে যেত। এই নিয়ে আজকে বলে দেয় কাল রাত্রিরে, ইনফ্যাক্ট মানে আজ ভোরবেলার দিকে জানিয়ে দেয় স্টেটমেন্ট দিয়ে যে এরকম কোনো হস্টেজের কোনো ইস্যু নেই, এরকম কোনো ক্রাইসিস নেই। এই টুইটটা কিন্তু অরিন্দম বাগচি কাল রাত্রিবেলা মানে আজ ভোরবেলা করেছিল। সেইখানে কিন্তু লেখা আছে যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আওয়ার embassy in Ukraine is in continuous touch with Indian nationals in Ukraine. We note that the cooperation of the Ukrainian authorities, many students have left Kharkiv yesterday. We have not received any reports of any hostage situation regarding any student. এইটা কিন্তু বিশাল একটা শাস্তির বিষয়। না হলে যদি এরকম কোনো ইস্যু হতো যেখানে এই ইভ্যাকুয়েশন ক্রাইসিসের মধ্যে একটা হস্টেজ ক্রাইসিস, এটা কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে। একেবারেই তাই, অত্যন্ত ভয়ঙ্কর হতো। এবং এখনো পর্যন্ত যেহেতু সব ছাত্রছাত্রী বা সব ভারতীয়রা ফিরে আসেননি, তাই এখনো মনের মধ্যে ভারতীয় হিসেবে বা নাগরিক হিসেবে এই পৃথিবীর আমাদের বোধহয় এই উদ্বেগের জায়গাটা থেকেই যাবে। খার্কিভ একেবারে মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্দিকে তাকালে ভেঙে পড়া বাড়ি, ধোঁয়া,
অবিন্যস্ত অবস্থায় পড়ে রয়েছে, কোথাও ট্যাঙ্কার পড়ে রয়েছে, এবং অফকোর্স আমরা জানি যে ক্যাজুয়ালিটি যত দিন যাচ্ছে তত সেটা বাড়ছে। একবারে গ্রাউন্ড রিপোর্ট আমাদের প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের সিস্টার কনসার্ন চ্যানেল ইন্ডিয়া টুডে পক্ষ থেকে। সেই ছবি এবং সেই রিপোর্ট আপনাদের জন্য এক্সক্লুসিভলি। Yes, it's a building, old building, near the people. Building on the fire. Building on the fire. Near the gas station, near the my car, near the center. Just, I don't know why, I don't know why. Maybe it was bomb, maybe it was a Russian soldier, I don't know. I just see this one. You can see this. It's fire. Yes, yes. And it's still on fire. We can see it's still on fire, Igor. Yes. Was this someone's house? What kind of building was this, Igor? Was it a house? It's a very old house. I don't know what about people in this house. I don't live in this street. I can ask the neighbors. Yes, if possible, and if you can just show us around, just show us the pictures. Let's see what has happened there. These are live images that Ihor Didenko is bringing to us from, a part of Kharkiv city where this damage appears to have been done. We don't know whether it was shelling or a rocket. He says it could have been set on fire as well, but images of fresh damage. We want to be very careful about what we show our viewers as well. But this, these are, and I want to advise viewer discretion as well. This appears to be a house that is still on fire, which means it's likely that the attack has happened not very long ago, even though, of course, something like this can burn for a long time after a shelling attack or a rocket attack. But this appears to be a house that has completely been gutted in this attack. Ihor, please take care. Please stay safe. We don't want you to get harmed in all of this. Okay, thank you. Stay with Ukraine. Stop Putin. Smile to win. Okay, I must drive. Maybe 5 or 10 minutes connected, and if I see any crushed objects, Yeah. Okay. people smile. People helping each other. Ukrainian people, Kharkiv citizen, already না। আর এরই মধ্যে কিন্তু কোয়াড লিডার্সরা তারাও কিন্তু একটা ভার্চুয়াল বৈঠকে বসছেন, অর্থাৎ একদিকে ইউএসএ প্রেসিডেন্ট বাইডেন, অন্যদিকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তাছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং তার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী, তারা কিন্তু এই নিয়ে আলোচনা করবেন। সত্যি আলোচনারই বিষয়, তার কারণ এতদিন অবধি এই যুদ্ধ যে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি আস্ফালন পাল্টা আস্ফালন চলছে। একদিকে পুতিন একটা কোনো কথা বলছেন, অন্যদিকে জেলেনস্কি তিনিও কিন্তু পিছু হচ্ছেন না। এই পরিস্থিতিতে যদি আমাদেরকে এই যুদ্ধ পরিস্থিতি সামলাতে হয়, নিঃসন্দেহে বাকিরা একসাথে বসে কোনো কূটনৈতিক মাধ্যমেই হয়তো এর সমাধান সম্ভব। যত প্রলংড হবে ততই কিন্তু ধ্বংস আরোই বাড়বে, যা একেবারেই অভিপ্রেত নয়। আমাদের সমস্ত খবরের দিকে নজর থাকবে এবং আপনাদের চোখ থাকুক আজ তাক বাংলায়। কিছুক্ষণ পর সত্রে আবারও আমরা ফিরে আসছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বেনারস সফর এবং সেখানে গিয়ে তিনি কি বললেন, এই সমস্ত বিষয় নিয়ে রয়েছে আলোচনা। চোখ রাখুন আজ তাক বাংলায়।